আরে গিন্নি, ব্যবসায়ী সুরেশ এসেছে। তুমি যে টাকাগুলো জমিয়ে রেখেছিলে সেগুলো দিয়ে দাও। তুমি তো জানো যে ওই টাকাগুলো আমি কত কষ্ট করে একটু একটু করে জমিয়েছি। আর ওই টাকাগুলো যদি আমি দিয়ে দিই এখন, তাহলে শীতের জন্য কম্বল কিভাবে কিনবো বলো তো? আর এখন যে ঠান্ডা পড়ে গেছে, তাহলে এই শীতের রাতগুলো কিভাবে কাটবে তুমি একবার ভেবে দেখেছো? তার চেয়ে বরং তুমি মালিককে বলে দাও যে ফসল যখন আমাদের কাটা হবে তা বাজারে বিক্রি করে যা উপার্জন হবে তখন আমরা টাকা শোধ করে দেব। এখন আমাদের কাছে টাকা নেই। রমেশ তার স্ত্রীর কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর সে মনে মনে ভাবতে থাকে। ঠান্ডা পুরো মুখের উপর চলে এসেছে, কম্বল ছাড়া শীত কাটবে না। কিন্তু মালিককে যদি টাকা না দিই, উনিও এখান থেকে যাবে না। গিন্নি, তুমি টাকাটা দিয়ে দাও, কারণ আমার কথা মালিক শুনবে না। আমরা নয় কম্বলের জন্য অন্য কোনো ব্যবস্থা করে নেব। তুমি এখন তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও। এখন যদি মালিককে টাকাটা না দিই, মালিক আমার কোনো কথাই শুনবে না। কিভাবে অন্য কোনো ব্যবস্থা করবে আমাকেও বলো, আমিও একটু শুনি যে তুমি কি ব্যবস্থা করতে চাইছো। জানি না এই মালিক যে এখনো কত টাকা পাবে তা কে জানে। যতই টাকা দাও না কেন তবু যেন ওনার শোধ হয় না। আমি বলছিলাম যে কি, তুমি চাষবাস ছেড়ে অন্য কোনো দিনমজুরের কাজ করো। তুমি মাঠে এত পরিশ্রম করো তবু ভালো উপার্জন হয় না, তার উপরেই ধারের টাকা শোধ করতে হচ্ছে। ঠিক তখন পিছন থেকে ব্যবসায়ী সুরেশের আওয়াজ আসে। আরে রমেশ, তাড়াতাড়ি টাকা নিয়ে বাইরে আয়, আমার হাতে এত সময় নেই। তুই টাকা শোধ করবি কিনা বলে দে। গিন্নি, আমার কথাটা একবার শোনো। আমরা নয় কম্বলের জন্য অন্য কোনো ব্যবস্থা করব। তুমি তাড়াতাড়ি টাকাটা এনে দাও, না হলে মালিক অনেক রেগে যাবে। আচ্ছা দিচ্ছি, একটু দাঁড়াও, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। শিউলি যেই টাকাগুলো কম্বলের জন্য একটু একটু করে জমিয়ে রেখেছিল সেই টাকাগুলো বের করে রমেশকে দিয়ে দেয়। জানি না এই মালিকের টাকা কবে শোধ হবে। তার চেয়ে তুমি একটা কাজ করো, তুমি যে চাষবাস করা বন্ধ করে দাও, তুমি কোনো দিনমজুরে কাজ করো। তাহলে তো ভালোভাবে আমাদের সংসারটা চলবে। আর দিনমজুরে কাজ করে করে তুমি ধার নেওয়া টাকাও শোধ করে দিতে পারবে ভালোভাবে। শিউলি কিছু টাকা জমিয়ে রেখেছিল একটা কম্বল কেনার জন্য, আর আজ সেই টাকা তাদের কাছ থেকে চলে যায় সেই মালিকের কাছে। এই নিন মালিক, আপনার টাকা। আমার কাছে এই টাকাই ছিল। আরে রমেশ, এখানে তো পুরো টাকার হাফ টাকাও পর্যন্ত হবে না, আমার পুরো টাকাটা চাই। মালিক, এখন তো আমার কাছে আর টাকা নেই। আমি ফসল তোলার পর বাকি টাকাটা দিয়ে দেব। এখন আমার কাছে যতটুকু টাকা ছিল আমি আপনাকে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি ফসল কাটার পর টাকা নিতে আসব। আর ওই সময় আমার পুরো সব টাকাটাই চাই, তা না হলে তোর জন্য ভালো হবে না। এইসব বলে সুরেশ ওখান থেকে টাকা নিয়ে চলে যায়। তারপর রমেশ একটা বড় শ্বাস ফেলে বলতে থাকে। যাক বাবা, এখন তো কিছুদিনের জন্য হলেও এনার হাতে থেকে বাঁচলাম। রমেশ একটা গরিব পরিবারের ছেলে ছিল। সে জমিতে চাষবাস করে সংসার চালাতো। রমেশের জমিতে চাষবাস করার জন্য সে ব্যবসায়ী সুরেশের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু লোভী সুরেশ সেই ধারের টাকাতে সুদ লাগিয়ে টাকা আরও দ্বিগুণ বেশি বাড়িয়ে দেয়। আর ওই টাকা শোধ করতে করতে রমেশের হাল খারাপ হয়ে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। বকুলপুর গ্রামে শীতের আগমন শুরু হয়ে গিয়েছিল। ধীরে ধীরে পুরো গ্রামে ঠান্ডা ছড়িয়ে পড়ে। আর ওই গ্রামে এক টুম্পা কাকিমা থাকতো। ওনার পরিবারে কেউ ছিল না। টুম্পা কাকিমা গোবর থেকে ঘুঁটে বানিয়ে তা গ্রামে গ্রামে বিক্রি করতে নিয়ে যেত। ওখান থেকে যা রোজগার হতো তাতে ওনার ভালোভাবে সংসার চলে যেত। হে ভগবান, আজ এত ঠান্ডা পড়েছে যে কি বলবো। এত ঠান্ডার মধ্যে আমি যে কি করে কাজ করব তা বুঝতেই পারছি না। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ঘুঁটে নিয়ে টুম্পা কাকিমা গ্রামে পৌঁছে যায়। ঘুঁটে নিয়ে যাও, ঘুঁটে। এই ঘুঁটে একবার উনুনে দিলে ভাত তরকারি সব হয়ে যাবে। একটা ঘুঁটেই সব কাজ শেষ হয়ে যাবে। ঘুঁটে নিয়ে যাও, ঘুঁটে। আমি নিজের হাতে এই ঘুঁটে বানিয়েছি। সবাই নিয়ে যাও ঘুঁটে। আজ তো কেউ ঘুঁটে নিতে আসছে না। আর এদিকে খুব ঠান্ডাও লাগছে। মনে হচ্ছে আজ কালী হাতে বাড়ি ফিরে যেতে হবে।
কিন্তু বাড়ি যাব কিভাবে? ঘরে যে খাওয়ার মতো চাল ডাল কিছুই নেই। আর যদি কেউ ঘুঁটে কেনে তাহলে হাতে টাকা পয়সা আসবে, কিন্তু টাকা পয়সা ছাড়া চাল ডাল কিভাবে নিয়ে যাব? আরে ও কাকিমা, এদিকে এসো, এদিকে এসো। আমি যে তোমার হাতের বানানো ঘুঁটে কিনবো, এদিকে এসো। বাপরে বাপ, বাইরে এত ঠান্ডা পড়েছে। কাকিমা, তুমি তাড়াতাড়ি ঘুঁটেগুলো আমাকে দিয়ে দাও। বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, এই ঠান্ডায় হাত পা জমে যাবে পুরো। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। এই নাও মা, তোমার ঘুঁটে। কাকিমা, কাল এসে টাকাটা নিয়ে যেও। এখন যে আমার কাছে একদম খুচরো টাকা নেই। আরে মা, এখন তো আমার টাকাটার দরকার আছে, তুমি নয় আমাকে কিছু অন্তত দিয়ে দাও। কাকিমা, এতে কিছু চাল আছে, তুমি এই চালগুলো নিয়ে যাও। ঠিক আছে মা, আজ এই চালগুলো নিয়ে আমি আমার পেটটা চালিয়ে নেব রে। এমনভাবে টুম্পা কাকিমা ঘুঁটেগুলো অনেক জায়গায় বিক্রি করে সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তখন ঠান্ডা উত্তরে হাওয়া বইতে থাকে। হে ঈশ্বর, কোনো রকমভাবে বাড়িতে পৌঁছাতে দাও। বাড়িতে গিয়ে কম্বলটা গার ওপর চাপিয়ে গাটা পুরো গরম করে দেব। এখন যে বয়স হয়েছে আমার, এত ঠান্ডা আর সহ্য করতে পারি না যে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে টুম্পা কাকিমা বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছে টুম্পা কাকিমার গায়ে কম্বল চাপিয়ে সে আগুনের সামনে বসে পড়ে। বাড়িতে এসে একটু শান্তি পেলাম। বাইরে মনে হচ্ছিল যে এবার যেন আমার প্রাণটা চলে যাবে। আর একটু আগুনটা পুড়িয়ে নিই, তারপর নয় রান্না বসাতে যাব। ধীরে ধীরে ঠান্ডা এত পরিমাণে পড়ছিল যে গ্রামের সবাই তা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। দেখতে দেখতে ঠান্ডার অন্য রূপ নিয়ে নেয়। একদিন রাতে খুব জোরদার বৃষ্টি শুরু হয়ে যায়। হে ঈশ্বর, এই ঠান্ডার মধ্যে আবার এত বৃষ্টি হচ্ছে। এবার তো এই ঠান্ডায় আমাদের জীবন নিয়ে নেবে। এবার থেকে ঘরের মধ্যে সারাক্ষণ আগুন জ্বালিয়ে থাকতে হবে। গিন্নি, একই অবস্থা হয়ে গেছে, দেখেছ রাতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এমনভাবে বৃষ্টি হতে থাকলে তাহলে আমাদের ফসল সব নষ্ট হয়ে যাবে। অনেক কষ্ট করে এত ঠান্ডার মধ্যে ফসল তৈরি করেছিলাম। শোনো, তুমি এত বেশি চিন্তা করো না। এটা শীতের প্রথম বৃষ্টি, সকাল হওয়া পর্যন্ত এই বৃষ্টি থেমে যাবে। ঈশ্বর যেন এমনটাই করে গো গিন্নি, তা না হলে আমার ফসল সব নষ্ট হয়ে যাবে। গিন্নি, এই বৃষ্টি পড়ছে, তার উপর এত ঠান্ডা, অনেক বেশি শীত করছে। তুমি একটা কম্বল বের করো। এখন আমি কম্বল কোথায় থেকে পাবো? কম্বলের টাকা যা বাঁচিয়ে রেখেছিলাম তা তো মালিক নিয়ে চলে গেছে। ঘরেতে শুধু একটা গায়ে দেওয়ার জন্য ছেঁড়া চাদর আছে, আর সেই চাদরটা আমি বাচ্চাদের গায়েতে দিয়েছি। হে ঈশ্বর, এ কেমন দিন দেখতে হচ্ছে। এত ঠান্ডার মধ্যে গায়ে দেওয়ার জন্য ঘরেতে একটাও কম্বল নেই। একটা কাজ করো গিন্নি, কিছু কাঠপাতা জ্বালিয়ে দাও, কিছুটা হলেও ঘরটা গরম হয়ে থাকবে এই ঠান্ডার মধ্যে। এরপর শিউলি একটা আগুন জ্বালিয়ে দেয়। সেই আগুনের চারিপাশে সবাই বসে আগুন পোহাতে থাকে। এমনভাবে বৃষ্টি সারা রাত হতে থাকে, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধ নিচ্ছিল না। পুরো 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হতেই থাকে। 3 দিন পর যখন বৃষ্টি থামে, তখন গ্রামের সবাই সবার জমিতে ফসল দেখতে যায়। রমেশ তার ফসল দেখে অবাক হয়ে যায়। তার ফসল পুরো বৃষ্টির জলে ডুবে গিয়েছিল। হে ঈশ্বর, একই অবস্থা হলো, আমার ফসল তো পুরো নষ্ট হয়ে গেল। এবার এত ঠান্ডায় আমরা কি করব? এই ফসল তো আমার শেষ সম্বল ছিল, তা এখন সব নষ্ট হয়ে গেল। এবার মালিকের টাকা কিভাবে শোধ করব? আবার আমাদের এখনো কোনো কম্বল কেনার টাকা নেই। হে ঈশ্বর, এত ঠান্ডায় আমাদের কিভাবে কাটবে?
গিন্নি, আজ ঘরে আগুন জ্বালাওনি কেন? আজ তো ঠান্ডার সাথে সাথে উত্তরে হাওয়াও জোরদার দিয়েছে। আগুন তো জ্বালিয়েছিলাম, কিন্তু জ্বলতে জ্বলতে আগুন নিভে গেছে। আর এত ঠান্ডার মধ্যে বাচ্চাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তারপর শিউলি আগুন জ্বালিয়ে সবাই চারজন একসাথে আগুন পোহাতে থাকে। কি গো, তোমাকে এত চিন্তার মধ্যে লাগছে কেন? কি হয়েছে বলো না? সব কিছু ঠিকঠাক আছে তো? কি বলবো গিন্নি, সব ফসল এই বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে, আর কিছু বেঁচে নেই। আমি সেদিন তোমাকে কতবার করে বারণ করেছিলাম যে টাকাটা দিও না এখন। এবার এত ঠান্ডার মধ্যে কম্বল ছাড়া শীতের রাতগুলো কেমনভাবে কাটবে সে খেয়াল কি তোমার আছে? আবার এদিকে ঘরের জানালা ভাঙা, সেই জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ভিতরে চলে আসে। আর এই ঠান্ডায় বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে গেছে। একমাত্র এই আগুনই আমাদের সাহারা। আবার ধীরে ধীরে এই কাঠগুলো শেষ হতে যাচ্ছে। মনে হচ্ছে এবার এই ঠান্ডায় আমাদের প্রাণটাই চলে যাবে। চিন্তা করো না গিন্নি, আমি এক্ষুনি জঙ্গলে গিয়ে কিছু কাঠ নিয়ে আসছি। না না, এখন তোমাকে জঙ্গলে যেতে হবে না। বাইরে যে অনেক বেশি ঠান্ডা পড়েছে, তার সাথে হিমও পড়ছে। তুমি একটা কাজ করো, রামু কাকার বাড়ি থেকে কিছু কাঠ চেয়ে নিয়ে আসো। আর রামু কাকা তো সকলকে সাহায্য করে, আমাদেরকেও সাহায্য করবে নিশ্চয়ই। ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি রামু কাকার বাড়িতে যাচ্ছি, আর কিছু কাঠ নিয়ে আসি, তাহলে এই রাতটুকু তো ভালোভাবে কাটবে। এই বলে রমেশ রামু কাকার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রমেশ রাস্তা দিয়ে যেতে যেতে তখন আচানক বরফ পড়তে শুরু করে। কখনো বৃষ্টি তো কখনো বরফ পড়তে থাকে। এবার কি শীত আমাদের জীবনটাই নিয়ে চলে যাবে নাকি? এমনভাবে শীতে আর বাঁচা যায় না। কোনো রকম ভাবে রমেশ রামু কাকার বাড়িতে পৌঁছে যায়। কাকা, আমাকে কিছু কাঠ দিতে পারবেন? এখন অনেক ঠান্ডা পড়েছে, আর রাতও হয়ে গেছে, তাই তো এত রাতে জঙ্গলে যেতে পারবো না। ঠিক আছে রমেশ, আমার কাছে কিছু মাত্র কাঠ আছে। আজকের রাতের জন্য এই কাঠগুলো নিয়ে যা, আর মনে করে কালকে সকালে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসিস রে বাবা, কারণ আমার কাছে বেশি কাঠ কুটো নেই রে। ঠিক আছে কাকা, আজকে রাতের জন্য এই কাঠগুলো চলে যাবে। কাল সকালে আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসব। রমেশ কাঠ নিয়ে বাড়িতে চলে যায়। এই নাও গিন্নি, কাকার কাছে বেশি কাঠ কুটো ছিল না, তাই আমাকে এই কাঠগুলো দিয়েছে। আজ রাতটুকুই চলে যাওয়ার মতো, তবে গিন্নি আগুন জ্বালানোর সময় একটা একটা করে কাঠ দিয়ে আগুন জ্বালাবে, তাহলে সারা রাত কেটে যাবে। ঠিক আছে গো, তুমি একদম চিন্তা করো না। আগুন জ্বালানোর সময় আমি একটা একটা করে কাঠ দিয়ে আগুন জ্বালাবো। কোনো রকম ভাবে রমেশ ও শিউলি শীতের রাতটা কাটিয়ে ফেলে। পরের দিন সকালে ব্যবসায়ী সুরেশ রমেশের বাড়িতে হাজির হয়। এ রমেশ, তুই কোথায়? তাড়াতাড়ি বাইরে এসে ধার নেওয়া বাকি টাকাটা শোধ করে দে। ঠান্ডা অনেক পড়েছে, এখানে আমি বেশিক্ষণ দাঁড়াবো না। রমেশ মন খারাপ করে ঘরে থেকে বাইরে বেরিয়ে আসে। মালিক, আমার ফসল সব নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির কারণে। এখন আমার কাছে 1 টাকাও নেই। মালিক, আপনি আমাকে কিছুদিন সময় দিন, আমি কোথাও না কোথাও থেকে দিনমজুরের কাজ করে আপনার সব টাকা শোধ করে দেব। রমেশ, এবার তোর নাটক আর এখানে চলবে না। আমার টাকা আমার চাই। আর যদি তুই টাকা এক্ষুনি শোধ করতে না পারিস, তাহলে আজ থেকে তোর বাড়ি আর জমি আমার হবে। যা, এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা। মালিক, আমার উপর দয়া করুন। এত ঠান্ডার মধ্যে বউ বাচ্চাকে নিয়ে কোথায় যাব? এই কুড়ে ঘর ছাড়া আমার আর কোনো জায়গা নেই থাকার। মালিক, আমার বাচ্চাদের একটু মুখের দিকে তাকিয়ে আমাদেরকে একটু দয়া করুন। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা। আর যতদিন না তুই তোর টাকা শোধ করতে পারবি, ততদিন এই বাড়ি আর জমি পাবি না। এরপর রমেশ তার পরিবারকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। বেচারা রমেশ তার স্ত্রী এবং বাচ্চাদেরকে নিয়ে এত ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে তারা আশ্রয়ের জন্য জায়গা খুঁজতে থাকে, কিন্তু তারা থাকার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। বাবা, কি ঠান্ডা পড়েছে গো! আমি এই ঠান্ডায় আজ যেতে পারছি না। আর বাচ্চাদেরও শরীর যে খুব খারাপ হয়ে যাচ্ছে।
আর একটু যদি এই ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে যাই তাহলে যে এখানেই আমাদের প্রাণটাই চলে যাবে গো। আমরা এখানে দাঁড়াতে পারবো না গিন্নি, আজ খুব ঠান্ডা পড়েছে, তার সাথে বরফ পড়ছে। আমরা এখনো থাকার মতো কোনো জায়গা খুঁজে পেলাম না, যতদিন যাচ্ছে যেন ঠান্ডা ততই বেশি পড়ছে। তারা এমনভাবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যেতে থাকে, আর একটু যাওয়ার পর তারা একটা ছোট্ট ঘর দেখতে পায়। গিন্নি, ওই দেখো, ওই একটা বাড়ি দেখতে পারছি, চলো আমরা ওই বাড়ির ভিতরে যাই। কে জানি ওই ঘরে হয়তো আমরা থাকার জন্য একটু আশ্রয় পাবো, আর এত ঠান্ডা থেকে একটু মুক্তি পাবো। তারপর তারা ওই বাড়ির সামনে গিয়ে বলতে থাকে, কেউ আছেন কি বাড়ির মধ্যে? যদি থাকেন তাহলে একটু আমাদের সাহায্য করুন। কেউ একটু বাইরে বেরিয়ে আসুন, আমাদেরকে একটু সাহায্য করুন দয়া করে। তারা এমনভাবে ডাকতে থাকলেও কেউ ঘরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে না, কিংবা কেউ সাড়াও দেয় না। শোনো না, বলছিলাম এই বাড়ির মধ্যে মনে হয় কেউ নেই, চলো আমরা একবার ঘরের মধ্যে গিয়ে দেখে আসি। তারপর তারা ঘরের মধ্যে চলে আসে, আর ঘরের মধ্যে দেখে সেখানে কেউ ছিল না। গিন্নি, আমরা কিছুক্ষণ এই ঘরের মধ্যে বিশ্রাম নেই। যদি এই ঘরের মালিক আসে তাহলে আমরা আমাদের বিপদের কথা বলবো। যদি উনি আমাদেরকে দয়া করেন এখানে থাকতে দেয় তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কেউ আসে কিনা। তারপর তারা ওই ঘরের মধ্যে অপেক্ষা করতে থাকে, আর সেখানে তারা আগুন জ্বালিয়ে বাচ্চাদের আগুনের সামনে বসিয়ে দেয় গা গরম হওয়ার জন্য। আগুনের সামনে বসে এবার একটু শান্তি পেলাম, গাটা গরম গরম হচ্ছে। কতক্ষণ ধরে এত ঠান্ডার মধ্যে হেঁটেই বেড়াচ্ছিলাম। ও গো, শুনছো? এ বাজে আগুন ধীরে ধীরে নিভে যাবে। তুমি একটা কাজ করো, তুমি বাইরেতে গিয়ে কিছু কাঠ নিয়ে এসো, না হলে যে আগুন এবারে নিভে যাবে। তুমি বাচ্চাদেরকে খেয়াল রেখো, আমি এক্ষুনি কাঠ নিয়ে আসছি। এরপর রমেশ কাঠ খুঁজতে খুঁজতে অনেকটা দূর এগিয়ে গিয়েছিল। তখন সেখানে তার নজর যায় একটা বুড়ির ওপর। এত ঠান্ডার মধ্যে সেই বুড়িটা মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। ও বুড়িমা, উঠুন, কি হয়েছে আপনার? মনে হয় বেশি ঠান্ডার কারণে বুড়িমার কোনো হুঁশ নেই, তাই অজ্ঞান হয়ে গেছে। এরপর রমেশ ওই বুড়িমাকে নিয়ে সে বাড়িতে চলে আসে। কে গো, এ তুমি কাকে নিয়ে এসেছো? আর এনার কি হয়েছে? আমি জানি না ইনি কে, আমি এনাকে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছি, তাই তো এখানে নিয়ে চলে আসলাম। উনি একটু আগুনের সামনে থাক, এই আগুনের তাপে ওনার শরীর গরম হলে উনি আবার সুস্থ হয়ে যাবে। কিছুক্ষণ পর টুম্পা কাকিমার জ্ঞান আসে। আরে বাবা, কে তুমি? আমি তো বাড়িতেই আসছিলাম, আর এত ঠান্ডার মধ্যে হাত পা যেন পাথরের মতো জমে গেছিল, কোনো কাজ করছিল না। আচমকা মাটিতে মাথা ঘুরে পড়ে যায় বাবা, এরপর আমি কিছুই জানি না। আচ্ছা বুড়িমা, তার মানে এই বাড়িটা আপনার? আমি যখন আপনাকে মাটিতে পড়ে থাকতে দেখি তখন আপনাকে তুলে এখানে নিয়ে চলে আসি। কিন্তু বাবা, এখানে তুমি কেমন ভাবে এলে? আর তোমার সাথে তো পুরো পরিবারকে দেখছি। এরপর রমেশের সাথে হয়ে যাওয়া সব ঘটনা রমেশ টুম্পা কাকিমাকে খুলে বলে। হে ভগবান, ওই মালিক যে কতটা লোভী! এত ঠান্ডার মধ্যে তোমাকে আর তোমার বউ বাচ্চাদেরকে ঘরে থেকে তাড়িয়ে দিয়েছে। এতটুকু বাচ্চাদের মুখ চেয়ে তো দয়া করতে পারতো। জানি না এই টাকাওয়ালা মানুষের মনে কেন দয়া মায়া থাকে না, তা কে জানে। বাবা, তুমি একটা কাজ করো, ওইখান থেকে ঘুঁটে নিয়ে এসে এই আগুনে ফেলে দাও, তাহলে আগুনটা আর নিভে যাবে না। বাবা, তোরা একদম চিন্তা করিস না রে, তোরা সবাই আমার বাড়িতেই থাকবি। আর এমনিতে আমার তো কেউ নেই তিন কোলে, আমার বয়সও হয়েছে, আর এই ঠান্ডায় আমার হাত পা যে একদম কাজ করে না রে। এত ঠান্ডা আর সহ্য করতে পারি না রে। এর চেয়ে ভালো
যদি ভগবান আমাকে তুলে নিত রে। বুড়িমা এমন ভাবে বলবেন না, আমি আছি, আর আপনার বৌমা নাতি নাতনি, আমরা সবাই তো আছি আপনার সাথে। আজ থেকে আমরা আপনার সব খেয়াল রাখবো। ভগবান তোদের ভালো করুক রে বাবা। ভগবান হয়তো এটাই চাই যে তোরা আমার সাথেই থাক। পরের দিন সকালে হালকা রোদ ওঠে। সেই রোদ দেখে গ্রামের সবাই অনেক খুশি হয়। সবাই সবার মতো বাইরে বেরিয়ে রোদ পোয়াতে থাকে। কি গো, দেখেছো বাইরে কত সুন্দর রোদ উঠেছে, আর কত দিন পর আজ এই রোদটা উঠেছে। মা চলুন আমরা একটু বাইরে বসে রোদ গায়ে মেখে নিই। এরপর সবাই বাইরে বসে রোদ পোহাতে থাকে। এতদিন পর শরীরে একটু রোদের তাপ পেয়ে শরীরটা পুরো চাঙ্গা হয়ে গেল। শরীরে যে হাতে শক্তি বল পাচ্ছি। ঠিক আছে, এখন আমি যাই রে। গ্রামে গ্রামে আবার ঘুঁটেগুলো যে বিক্রি করতে হবে। মা তুমি বাড়িতে থাকো, আজ আমি ঘুঁটে নিয়ে বিক্রি করতে বেরোবো। ঠিক আছে বাবা, তুই যদি ঘুঁটে বিক্রি করতে চাস তাহলে যা। এরপর রমেশ ঘুঁটেগুলো নিয়ে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। তারপর গ্রামে গ্রামে রমেশ ওই ঘুঁটেগুলো বিক্রি করতে থাকে। এত ঘুঁটে বিক্রি করে এত কম টাকা পেয়েছি, এই টাকায় কোনো কিছু হবে না, আমাকে অন্য কোনো কাজ করতে হবে। ঘুঁটে বিক্রি করে সেই টাকা দিয়ে রমেশ কিছু হাট বাজার করে নিয়ে বাড়িতে আসে। কে গো, তুমি এই ঘুঁটেগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে হাট বাজার করে নিয়ে এসেছো? এই নাও গিন্নি, এখানে চাল ডাল হাট বাজার করে নিয়ে এসেছি। আজ একটু খিচুড়ি বানিয়ে দাও তো, গরম গরম সবাই খাবেই এই ঠান্ডার সময়। মা, আমি একটা কাজ করি, জঙ্গলে গিয়ে কাঠ কেটে ওগুলো গ্রামে গ্রামে বিক্রি করে দেব, তাহলে আমাদের আরো ভালো একটু মুনাফা হবে। ঠিক আছে বাবা, কিন্তু তুই যদি কাঠ বিক্রি করতে চাস তাহলে জঙ্গলে পশ্চিম দিশা জঙ্গলে যা, ওখানকার কাঠ নিয়ে আয়। ওই জঙ্গলে অনেক বড় বড় গাছ আছে, ওই গাছের কাঠ আগুন জ্বাললে গড়ে পুরো গরম হয়ে থাকে রে বাবা। তুই যা বাবা, ওই কাঠ নিয়ে এসে তুই গ্রামে গ্রামে বিক্রি কর, দেখ তোর অনেক ভালো উপার্জন হবে রে। ঠিক আছে মা, তাহলে আমি কাল পশ্চিম দিশা জঙ্গলে যাব। এরপর রমেশ হাঁটতে হাঁটতে অনেকটা জঙ্গলের ভিতরে চলে যায়। তারপর সে ওই জঙ্গলের মধ্যে অনেক বড় বড় গাছ দেখতে পায়। অন্যান্য গাছের থেকে সেই সব গাছগুলো একটু আলাদা ছিল। এরপর ওই গাছের কাঠ কেটে সে গ্রামে চলে আসে। রমেশ ওই কাঠগুলো গ্রামের সবার কাছে বিক্রি করে দেয়, আর এমনভাবে তার সব কাঠ বিক্রি হয়ে যায়। সে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু কাঠ আলাদা করে গুছিয়ে রেখেছিল। গিন্নি, আজ সব কাঠ বিক্রি হয়ে গিয়েছে, আর এই কাঠগুলো আমাদের জন্য আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম। আর আজ অনেক ঠান্ডা পড়েছে, তুমি এই কাঠগুলো দিয়ে একটু আগুন জ্বালিয়ে দাও, তাহলে আমার শরীরটা একটু গরম হবে। ঠিক আছে গো, তুমি এসে ঘরে বসো, আমি এক্ষুনি কাঠগুলো দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি। এরপর শিউলি ওই কাঠগুলো দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এরপর কিছুক্ষণের মুহূর্তে ঘর পুরো গরম হয়ে গিয়েছিল। না জানি ওই কাঠগুলোর মধ্যে কি এমন জাদুই শক্তি ছিল যে জ্বালানো মাত্র পুরো ঘর গরম হয়ে গিয়েছিল। বাইরে অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছিল। জানলা দরজা দিয়ে যখন হাওয়া আসে তখন ওই আগুনের তাপে সেই হাওয়া পর্যন্ত গরম হয়ে যায়। এমনভাবে তাদের শীতের রাত খুব ভালোভাবেই কাটে। পরের দিন সকালে রমেশও জঙ্গল থেকে আবার কাঠ কেটে গ্রামে বিক্রি করতে নিয়ে আসে। রমেশ দা, তোমার এই কাঠ আমি কিনতে চাই। তোমার আনা এই কাঠগুলো দিয়ে আগুন জ্বালানোর পর ঘর পুরো গরম হয়ে থাকে। হ্যাঁ রমেশ ভাই, আমিও কিনতে চাই এই কাঠ। এই কাঠগুলো জ্বালানোর পর ঘর পুরো গরম হয়ে থাকে, সারা রাত তো গায়ে কম্বল দেওয়ারও দরকার হয় না।
হ্যাঁ ভাই, আমিও কোনো দিন এমন কাঠ দেখিনি যে জ্বালানোর পর ঘর পুরো গরম হয়ে যায়। ওই দিন রমেশের সব কাঠ এক মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। তাতে রমেশের অনেক ভালো মুনাফা হয়। সেই টাকা দিয়ে একটু বেশি হাট বাজার করে নিয়ে রমেশ বাড়িতে যায়। মা, ওই কাঠগুলো সব বিক্রি হয়ে গেছে ভালোভাবে, আর মুনাফাও খুব ভালো হয়েছে। কাঠ নিয়ে যখন গ্রামে গিয়েছি তখন গ্রামের সবাই কাঠ নেওয়ার জন্য লাইন পড়ে গিয়েছে। এবার আমি ওই কাঠ বিক্রি করে ভালো টাকা উপার্জন করে নেব। হ্যাঁ রে বাবা, ওই জঙ্গলের বেশিরভাগ গাছ অনেক পুরনো গাছ রে বাবা। আমার দাদুরা তার দাদুরা আগে ওই জঙ্গলে থাকতো রে। আর ওই জঙ্গলে বেশিরভাগ গাছ আমার দাদুদের আমলের সময়ের গাছ রে। এমনভাবে রমেশ জঙ্গল থেকে কাঠ কেটে গ্রামে গ্রামে বিক্রি করে। আর সেই কাঠগুলো বিক্রি করার পর সে অনেক ভালো উপার্জন করতে থাকে। আর সে কিছুদিনের মধ্যে রমেশ সেই সুরেশের টাকা শোধ করে দেয়, আর তার সাথে তার বাড়ি ও জমি ছাড়িয়ে নেয়। এরপর রমেশ তার পরিবার এবং সাথে টুম্পা কাকিমাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে।